আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাই একটু দ্রুত জয়েন করেন ভাই, স্টার্ট করে দিব। ওকে, আমি একটু সাউন্ড চেক করে নিচ্ছি, আমাকে একটু বলেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, আমাকে একটু কাইন্ডলি জানান যে হচ্ছে গিয়ে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, কেমন? আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আমি দেন স্টার্ট করে দিব। ওকে, হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আশা করি। তারপর একটু ভাইয়ারে জানান কেমন, আমি একটু একটা মিনিট পরে স্টার্ট করি দরকার হইলে। সাউন্ড কি ঠিক আছে বাবা, একটু দেখো তো। অল গুড। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, আমরা স্টার্ট করে দিচ্ছি এখনই, কেমন? হোপফুলি ঠিকঠাক আছে, আমি একটু চেক করে নিচ্ছি তাও, যাতে ঠিকঠাক থাকে। ওকে, বলো ঠিক আছে। হ্যালো, আশা করি ঠিক থাকবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, কেমন? এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, আসুন আমরা স্টার্ট করে দিই আস্তে ধীরে। ওকে, আসুন সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বাবা। হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, আমরা স্টার্ট করে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে পরিবেশ রসায়নের লেকচার 10। আমরা লাস্ট দিন কি পড়ছিলাম ওই জায়গা থেকে স্টার্ট করব। আমি একটু আগে ড্রাফট মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি, একটা সেকেন্ড টাইম দাও আমাকে। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এখন হচ্ছে কি আসলে আমরা পড়ালেখা স্টার্ট করব। ওকে, আসো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা লাস্ট দিন যা পড়ছিলাম ওইখান থেকে আসলে মূলত স্টার্ট করব, বুঝছো? আমরা লাস্ট দিন যা পড়ছিলাম ওইখান থেকে মূলত স্টার্টটা করব। দেখো আমরা কোন জায়গা পর্যন্ত পড়ছিলাম, আমরা কোন জায়গা পর্যন্ত শেষ করছিলাম। আমরা দূষক পর্যন্ত পড়ছিলাম, মনে করে দেখো আমরা দূষক পর্যন্ত পড়ছিলাম। আমরা প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষক সবগুলো পড়ছিলাম। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে সব, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষক পর্যন্ত পড়ছিলাম। অ্যান্ড দেন আমাদের কাজ হচ্ছে ওইখান থেকে এরপর থেকে আসলে স্টার্ট করা। তাহলে আসো আমরা হচ্ছে গিয়ে বইটা আগে একটু খুলি, সবাই আস্তে আস্তে। ক্লাস রেগুলার করতে হবে, বুঝছো? হয়তো তোমার পরীক্ষা চলতেছে, বাট দিন শেষে তোমাকে ক্লাস রেগুলার করতে হবে। আসো, এই যে একটু ভালো করে দেখো, মনোযোগ দিও, মনোযোগ দিও। সেটা হচ্ছে এই যে প্রাইমারি বায়ু দূষক আমরা আগের দিন পড়ছি। সংজ্ঞাটা একটু খেয়াল করো, যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে পরিবেশে দূষণ ঘটায় অপরিবর্তিত অবস্থায়, তাদেরকে আমরা বলতেছি প্রাইমারি দূষক। আর সেকেন্ডারি দূষক কি? এক বা একাধিক গ্যাসের সমন্বয়ে মিশ্রিত হয়ে প্রাইমারি দূষকের সাথে মিশে পরিবেশের দূষণ ঘটায়, এগুলো হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। অ্যান্ড প্রাইমারি বায়ু দূষক আর সেকেন্ডারি বায়ু দূষকের A to Z আমরা হচ্ছে আগের দিন লেখায় দিছি, পড়ায় দিছি। অ্যান্ড এইখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসে ওইগুলোও কিন্তু ভাইয়া শিখাইছি। কি প্রশ্ন আসে দেখো, ভালো করে চেক করো। এক সেকেন্ড, আমরা আগের দিনের প্রশ্নটাতে যাই। হ্যাঁ, এই যে যেমন দেখো, অলরেডি সেকেন্ডারি বায়ু দূষকের মধ্যে একটা পার্ট হচ্ছে প্যান্স, রাইট? প্যান্স। অ্যান্ড এই প্যান্স কিন্তু আমরা আগের দিন পড়ছি। আমরা আগের দিন পড়ছি, এই যে সেকেন্ডারি বায়ু দূষকের দিকে তাকাও। পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স, এই প্যান্স তৈরির বিক্রিয়া বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে একবার, মানে 16-17 সেশনে আসছে। ওইটা ভাইয়া সলভ করাই দিছি। এ বাদে এইখান থেকে আপাতত তোমার কোনো কিছু পড়ার দরকার নাই। এই যেমন এখানে বিভিন্ন ধরনের গ্যাসের দূষকের
বর্ণনা দেওয়া আছে, যেমন কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটার বর্ণনা দেওয়া আছে, এটার বর্ণনা তোমার পড়ার প্রয়োজন নাই। কতটুকু পড়বা, যতটুকু স্লাইডে দেওয়া আছে অতটুকু পড়বা। আগেই বলতেছি যতটুকু স্লাইডে দেওয়া আছে। স্লাইডে কতটুকু দেওয়া আছে দেখো, এক সেকেন্ড দেখাই দিচ্ছি। স্লাইডে কতটুকু দেওয়া আছে অতটুকু পড়বা। এই যে তুমি এই জায়গাটুকু পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই। যেমন তোমার বইয়ে অনেক বর্ণনা দেওয়া থাকতে পারে, তুমি কি সব পড়বা? পড়বা না। তুমি পড়বা এইখান থেকে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস সম্পর্কে এখানে যা বলা আছে তুমি এতটুকু পড়বা। সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড সম্পর্কে এখানে যতটুকু বলা আছে তুমি অতটুকু পড়বা। নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড সম্পর্কে এখানে যতটুকু বলা আছে তুমি অতটুকু পড়বা। আর কোনো কাজ নাই তোমার। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? তোমার বইয়ে অনেক কিছু লেখা থাকতে পারে, তুমি সব কিছু পড়বা না, তোমার সব কিছু পড়ার দরকার নাই। তোমার ঠিক যতটুকু স্লাইডে দিয়ে দিব অতটুকুই পড়বা। এবার আসো, এবার আসো তোমার বইয়ে এরপরে আর কি দেওয়া আছে একটু ভালো করে তাকাও। এই যে যেমন দেখো, আমরা জানি মানুষের শরীরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু থাকে, বাট কার্বন মনোক্সাইডকে আমরা বলি নীরব ঘাতক গ্যাস। মানে কার্বন মনোক্সাইড গ্যাস যদি মানুষের শরীরে প্রবেশ করে, মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায়। কেন? কারণ এই যে এই জায়গায় দেওয়া আছে, ভালো করে তাকাও। কার্বন মনোক্সাইড গ্যাস ফুসফুসের সাথে চলে গেলে রক্তনালী তা শোষিত করে, মানে শোষিত হয়, এবং রক্তের হিমোগ্লোবিনের ভিতরে কি থাকে? Fe2+ আয়ন থাকে। তোমরা অলরেডি জুলজিতে পড়ছো, পরিপাক ও শোষণের চ্যাপ্টারে ছিল। তাহলে হিমোগ্লোবিনের সাথে মানে এই যে Fe2+ সাথে কার্বন মনোক্সাইড লিগ্যান্ড রূপে কাজ করে। লিগ্যান্ড রূপে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। কার্বন মনোক্সাইড গ্যাস অক্সি হিমোগ্লোবিন ভেঙে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে, যেটা কিনা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এইখান থেকে তুমি সর্বোচ্চ একটা অনুধাবনমূলক প্রশ্ন পাইতে পারো, না পাওয়ার চান্স সবচেয়ে বেশি। জাস্ট একটু দেখে রাখবা, রিডিং পড়ে রাখবা, আর কোনো কিছু পড়ার দরকার নেই। ওকে, এই যে এবার দেখো সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড গ্যাস এখানে দেওয়া আছে। এগুলোকে বলা হয় ফ্লু গ্যাস। এগুলোকে কি বলা হয়? ফ্লু গ্যাস বলা হয়। সো একটু সুন্দর করে দেখো, এই জায়গায় সব কিছু পড়ার দরকার নেই, জাস্ট মাথায় রাখবা নাকে ও চোখে জ্বালা তৈরি করে, শ্বাসনালীতে প্রদাহ এবং ব্রঙ্কাইটিস ও হাঁপানির রোগের সৃষ্টি হয়। তোমাকে জাস্ট অল্প কিছু পড়তে হবে। যেমন একটু পরে আমরা এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া দেখব, ওই এফজিডি প্ল্যান্টের বিক্রিয়াগুলো তোমার লাগবে। এ বাদে কোনো কিছু দরকার নাই। এখান থেকে তুমি কি পড়বা? ভাইয়া সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড এরা কি? এরা হচ্ছে দূষক। সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি দূষক, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে সেকেন্ডারি দূষক। এদেরকে বলা হয় ফ্লু গ্যাস। এদেরকে কি বলা হয়? ফ্লু গ্যাস বলা হয়। ডান? এতটুকু ডান। অ্যান্ড তুমি কি পড়বা? নাকে ও চোখে জ্বালা তৈরি করে, শ্বাসনালীতে প্রদাহ তৈরি করে, ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগের সৃষ্টি করে। তোমাকে এতটুকু জিনিস পড়তে হবে, আর কোনো জিনিস পড়ার দরকার নাই। ক্লিয়ার কথা? ওকে, এরপরে আসো। এই যে আবার সেম, এখানে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে। তোমাকে অল্প কিছু জিনিস জানতে হবে। যেমন নাইট্রিক অক্সাইড হচ্ছে বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, এই কথাটা তোমার জানতে হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি কালারের অম্লীয় গ্যাস, এতটুকু জানতে হবে। এ বাদে এখানে যা লেখা আছে তোমার পড়ার দরকার নাই। কেন ভাই? তুমি পড়লেও মনে রাখতে পারবে না, আর এখান থেকে প্রশ্নও আসে না। ঠিক যেইখান থেকে প্রশ্ন আসবে অতটুকু জিনিস আমার পড়তে হবে, আর কোনো কিছু পড়ার দরকার নাই। এরপরে এখানে প্যান্স তৈরির বিক্রিয়া দেওয়া আছে। প্যান্স তৈরির বিক্রিয়া আমি তোমাকে দুইটা বিক্রিয়া দেখাইছি প্যান্স তৈরির, মনোযোগ দিও। আগের ক্লাসের পড়াটা একটু রিভিশন দিচ্ছি। দেখো প্যান্স তৈরির দুইটা বিক্রিয়া দেখানো হয়েছে। প্যান্স তৈরি তোমার বইয়ে দেওয়া আছে এই বিক্রিয়াটা, ভালো করে তাকায়ও। এই যে তোমার বইয়ে দেওয়া আছে এই বিক্রিয়াটা, আমি তোমাকে এটা দেখাইছি। অ্যান্ড আমি তোমাকে বলছি প্যান্স তৈরির বিক্রিয়া বুয়েট রিটেনে আসছে, বুয়েট 16-17-তে আসছে। তো তুমি কোন বিক্রিয়াটা দেখাবা? তুমি দেখাবা এই যে ভাইয়া এইখানে শিখাই দিছি এই বিক্রিয়াটা দেখাবা, যে প্রথমে প্রোপানন বা কিটোন সূর্যের আলো উপস্থিতিতে ফ্রি রেডিক্যাল তৈরি করবে, মিথাইল ফ্রি রেডিক্যাল, আর CH3CO ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই CH3CO ফ্রি রেডিক্যালের সাথে অক্সিজেন যুক্ত হবে, এখানে পারঅক্সি ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এই পারঅক্সি ফ্রি রেডিক্যালের সাথে যদি অ্যানোটো ফ্রি রেডিক্যাল যুক্ত হয়, তখন এখান থেকে প্যান্স তৈরি হবে। তুমি এই বিক্রিয়াটা উল্লেখ করবা খাতার ভিতরে যদি অ্যাডমিশন টেস্টে আসে। আমি তোমাকে এতটুকু পর্যন্ত পড়াই দিছি আগের দিন। এবার একটু মনোযোগ দিও। দেখো তাহলে এই পর্যন্ত কিন্তু তোমার পড়া শেষ, আর কোনো পড়ার দরকার নাই তোমার, এখানে এক্সট্রা কোনো পড়ার দরকার নাই। এইবার তোমার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস গ্যাসের প্রভাব। এইখান থেকে আমরা আজকে পড়া শুরু করব। ঠিক যতটুকু তোমার পরীক্ষায় আসবে অতটুকু দাগাই দিব, যতটুকু আসবে না অতটুকু বাদ দিয়ে দিব। আমাকে বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে অল গুড। ভাইয়া গতকালের রিভিশন হয়েছে কিনা? আমরা রিভিশন অলরেডি দিয়ে দিছি, গতকালে যা যা পড়াইছি তার রিভিশন শেষ করাইছি। এখন আজকের নতুন পড়াই স্টার্ট করব। আমাকে বলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্টার্ট বলো তাড়াতাড়ি, কথা বইলো।
ওকে, তাড়াতাড়ি। সব পড়ার দরকার নাই, ঠিক যতটুকু পড়বা অত, মানে যতটুকু লাগবে অতটুকু পড়বা, এর চেয়ে বেশি পড়ার দরকার নাই। ওকে বাবা, অল গুড, ঠিক আছে। এবার আসো, গ্রিন হাউস গ্যাস ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব, এইখান থেকে প্রশ্ন আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হয়তো দুই একটা লাইন দরকার হইতে পারে, ওইগুলো আমরা দেখব। যেমন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গায় একটা লাইন আছে, গ্রিন হাউসের মধ্যে 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে তাপমাত্রা, এটা একটু মনে রাখতে পারো। এ বাদে এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না, এইগুলো এত বেশি পড়া তোমার মাথা নষ্ট করার দরকার নেই। যেমন এটা অনেক হাই লেভেলের পড়ালেখা, বাট তোমার প্রয়োজন নাই। যদি প্রয়োজন থাকতো আমি পড়াই দিতাম, প্রয়োজন নাই, এগুলো থেকে আসে না। আচ্ছা, যেমন এই যে এই জায়গায় একটা লাইন আছে, যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত আয়ার রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে। অ্যান্ড আমরা বলছিলাম, আগের দিন বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, যার কন্ট্রিবিউশন হচ্ছে 50%। মানে তোমাকে যদি বলে নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস, তুমি উত্তর কি দিবা? তুমি উত্তর দিবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর কোনো কথা নেই, এখান থেকে একটা এমসিকিউ আসে, এ বাদে এখান থেকে প্রশ্ন ওইরকম আসে না, দরকার নেই। এবার আসো, এই যে দেখো এই জায়গাটা সুপার ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে। সো এই জায়গাতে ইভেন সিকের ওয়েটে একবার প্রশ্ন আসছে, এই জায়গা থেকে সিকের ওয়েটে একবার প্রশ্ন আসছে। সো এই যে এই কত গুণ, এগুলোর দরকার নাই, তুমি শুধু এতটুকু মনে রাখবা, এগুলো সিকের ওয়েটেও একবার প্রশ্ন আসছে। আমরা এই টপিকটা কেন পড়তেছি বলো? আগেই বলে নিছি, এই জায়গাটা আমরা পড়তেছি কেন, এই জায়গাটা আমরা পড়তেছি কেন বলো? এই জায়গাটা আমরা পড়তেছি, আমাদের অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসে, এই জন্য। সিম্পল কথা, নাইলে পড়তাম না, রাইট? আসো, খুব মনোযোগ দিও। এখানে কয়েকটা গ্যাসের নাম বলা আছে, অ্যান্ড ওই যে বায়ুতে তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা, মানে গ্রিন হাউস গ্যাস তৈরিতে কন্ট্রিবিউশন, সোজা হিসাব। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এখানে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস, যার কন্ট্রিবিউশন কয় পার্সেন্ট? 50%। আর বাদ বাকি কোনো কিছু জানার দরকার নাই। মিথেন 19%, সিএফসি 16%, ওজন 8%, নাইট, এই যে N2O, এটার নাম কিন্তু নাইট্রিক না, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস ফার্স্ট পেপারে পড়াইছি, এটা হচ্ছে লাফিং গ্যাস। ওকে, আর জলীয় বাষ্প থাকে 2%। সো তুমি এই পার্সেন্টগুলো একটু ভালো করে দেখবা, সিকের ওয়েটে হুবহু প্রশ্ন আসছিল, 5টা গ্যাসের নাম বলা আছে অ্যান্ড পার্সেন্টেজগুলো জিজ্ঞাসা করছিল। সো মিথেন 19%, তারপরে সিএফসি গ্যাস 16%, ওজন 8%। এবার একটু মনোযোগ দিও, তোমাকে বুয়েট রিটেনে প্রশ্ন আসতে পারে, বুয়েট রিটেনে প্রশ্ন দিতে পারে। কয়েকটা গ্যাসের নাম দিয়ে দিলাম, লেটস সে আমি নাম দিয়ে দিলাম কার্বন ডাইঅক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, সিএফসি, মিথেন। এখন আমি তোমাকে বললাম প্রধান গ্রিনহাউস গ্যাসগুলোকে চিহ্নিত করো বা সিরিয়াল করো, প্রধান গ্রিনহাউস গ্যাসগুলোকে সাজাও। বুয়েট রিটেনে ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে 2 নাম্বারের জন্য। তোমরা জানো তুমি যদি বুয়েটের প্রশ্ন ব্যাংকগুলো খোলো, বুয়েটের প্রশ্ন ব্যাংকে দেখবা বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্স করে 5টা ছোট প্রশ্ন দেয়। যেমন একটার প্রশ্নের নাম্বার যদি 10 থাকে, তাহলে ওই একটা প্রশ্নের আন্ডারে 5টা ছোট প্রশ্ন দেয়, 2 নাম্বার করে, 2 নাম্বার করে 5টা ছোট প্রশ্ন দেয়, তাহলে 10। তুমি যতগুলো অ্যান্সার করতে পারবা অতগুলো নাম্বার পাবা, যতগুলো খালি রাখবা অতটুকু নাম্বার পাবা না, সিম্পল কথা। তো পরিবেশ রসায়ন থেকে ছোট 2 নাম্বারের একটা প্রশ্ন আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, সিএফসি, মিথেন, প্রধান গ্যাস গ্রিনহাউস গ্যাসগুলোকে সাজাও। তখন তুমি কি করবা? তখন তোমাকে সাজাইতে হবে। তার মানে তুমি প্রথমে দিবা কার্বন ডাইঅক্সাইড, তারপরে দিবা মিথেন, এরপরে দিবা সিএফসি, এরপরে দিবা ওজোন, এরপরে দিবা নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড কি এখানে আছে? নাই, তার মানে নাইট্রাস অক্সাইড দিবা না, এরপরে দিবা হচ্ছে জলীয় বাষ্প। তার মানে তোমাকে বই দেখো, এই সেম প্রশ্নটা যদি মেডিকেলে আসতো, মেডিকেলে তোমাকে কি জিজ্ঞাসা করতো? নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস?
জাস্ট একটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতো। বাট যখনই এটা বুয়েট রিটেনে আসবে ছোট প্রশ্ন হিসেবে, তখন কিন্তু তোমাকে বলবে সাজাইতে। তার মানে তুমি যদি বইটা ঠিক মতো না পড়ে যাও, তখন তুমি অ্যান্সার করতে পারবা না। বুঝা গেছে? আমাকে বলো এতটুকু বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট বলো এতটুকু বুঝছো কিনা। এরপরে দেখো, ভালো করে তাকায়ো। এই যে এই জায়গায় পাই চার্টও দেওয়া আছে, দেখো 50% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, 19% মিথেন, 16% সিএফসি, তারপরে 8% ওজন, 5% নাইট্রাস অক্সাইড, আর 2% হচ্ছে জলীয় বাষ্প। যাই হোক, এইখানের থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই। এগুলা পইরা মাথা নষ্ট করার কোনো দরকার নেই। কেন? কারণ এগুলো থেকে প্রশ্ন আসে না। অহেতুক মাথা নষ্ট করার দরকার নেই। ঠিক যে জায়গা থেকে প্রশ্ন আসে ভাই, ওইগুলো পড়াই দিব, টেনশন নেই। এগুলোর দরকার নেই, এগুলোর দরকার নেই। এই যে সামনে দরকার, আসতেছে আসতেছে ভাই আসতেছে, এক সেকেন্ড, এখানে আসতেছে। এই যে দেখো, এইখানে এইখান থেকে পড়ালেখা আছে সিএফসির ব্যবহার, ওজন স্তর ক্ষয়। এইখান থেকে বেশ ভালো প্রশ্ন আসে। ঢাকা ভার্সিটির রিটেনে আসতে পারে, বুয়েট রিটেনে আসতে পারে। সিএফসির মাধ্যমে ওজন স্তর ক্ষয় বিক্রিয়া সহ উল্লেখ করো, আসতে পারে। সো এই জিনিসটা তোমাকে পড়ে যাইতে হবে। আর বিভিন্ন ধরনের সিএফসি গ্যাস লেখা শিখতে হবে। সো আসো আমরা ওইটা হচ্ছে গিয়ে এখন চেক করব। মনোযোগ দিও, আমাদের এটার জন্য একটু হেল্প নিতে হবে। আগের দিনের স্লাইডে সব কিছু দেওয়া ছিল, আমি জাস্ট একটু দেখাই দিব তোমাকে। মনোযোগ দিও, দরকারি আলোচনা আছে এখানে। এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা, এগুলো একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে সিএফসির সংকেত লেখা। আগে আমরা একটা প্রশ্ন নিই, প্রশ্ন নিয়ে দেন হচ্ছে স্টার্ট করি। এই যে এটা হচ্ছে একটা প্রশ্ন, বুয়েট 3-4-এ আসছে। এটা কুয়েট 9-10-এ আসছে। প্রশ্নগুলো নাও আগে, দেন স্টার্ট করব। ওকে 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 ওকে, ভালো করে তাকাও, একটু সুন্দর করে লেখো। টপিকের নাম দাও, টপিকের নাম দাও হচ্ছে সিএফসি সংকেত লেখা। সংকেত। আচ্ছা, তোমাকে সংকেত লিখতে দিতে পারে, যেমন এটা বুয়েট 3-4-এ আসছে, রিটেনে আসছে। কি আসছে? নিচের যৌগগুলোর গাঠনিক সংকেত লেখো। এর মধ্যে ছিল ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, ফ্রিয়ন 114। যা মন চাই দেখে সংকেত লিখতে বলছে। তাহলে সংকেত আমরা কিভাবে লিখবো? আসো শর্টকাটটা একটু মনে রাখো। তুমি কি যেই কাজটা করবা, মনে করো আমি ফ্রিয়ন 11 লিখবো, তুমি কি করবা? 11-র সাথে 90 যোগ করবা। কত যোগ করবা? 90 যোগ করবা। 11-র সাথে 90 যোগ করবা। 90 যোগ করলে কি হবে দেখি কি হয়। 1 আর 0-তে 1, 1 আর 9-এ 10। ওকে, অ্যান্ড এই যে যেই ভ্যালুটা তুমি পাবা, যেই ভ্যালুটা তুমি পাবা, সেটাকে এইভাবে নাম দিবা, সি এইচ এফ। এইটার নাম হচ্ছে এইরকম, সি এইচ এফ। এইটা দ্বারা কি বোঝায় আমার বোঝার দরকার নেই, আমি একটু পরে বুঝবো। আসো, এখান থেকে তুমি বুঝবা যে ভাইয়া এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা, তাহলে কার্বন একটা দাও, দিলাম। কার্বনের হাত কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 0টা, মানে হাইড্রোজেন নাই এখানে। ফ্লোরিন আছে কয়টা? একটা, তাহলে এক হাতে একটা ফ্লোরিন দাও। তাহলে বাকি 3 হাতে কি হবে? বাকি 3 হাতে কি হবে? এক সেকেন্ড, বাকি 3 হাতে কি হবে? বাকি 3 হাতে হবে ক্লোরিন। শেষ। এটি হচ্ছে সিএফসি 11। ওকে, তাহলে তোমাকে যদি বলে ফ্রিয়ন 11 আর কি। এখন তোমাকে যদি বলে ফ্রিয়ন 12,
ভালো করে তাকাও, 12 সাথে 90 যোগ করো, তাহলে কি হবে 202, 9 আর 1 10। সেমভাবে নাম দিবা, সেমভাবে নাম দিবা CHF। তাহলে কার্বন আছে কয়টা ভাইয়া? কার্বন আছে হচ্ছে একটা, হাইড্রোজেন আছে একটাও না, ফ্লোরিন আছে দুইটা। তাহলে বাকি 2 হাত খালি আছে, বাকি 2 হাতে কে বসবে? ক্লোরিন বসবে, শেষ। সিমিলারলি এখানে কি দিছে? এখানে দিছে হচ্ছে ফ্রিয়ন 114। যা মন চাই দেখ, তুমি কি করবা? 90 যোগ করবা, 4 শূন্যতে 4, 9 আর 1 10 শূন্য হাতে হলো 1, 1 আর 1 2। তুমি নাম দাও CHF। এটা কিন্তু অ্যাডমিশনে আসে, বুঝছো? অ্যাডমিশনের প্রশ্ন, বুঝতে পারতেছো? তাহলে কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা কার্বনের কিভাবে দেয়? 4টা করে হাত দিয়ে দাও। এবার হাইড্রোজেন কে আছে? নাই। ফ্লোরিন আছে 4টা। তাহলে তুমি সৌন্দর্যতার সাপেক্ষে এখানে 2টা ফ্লোরিন দাও, এখানে 2টা ফ্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, শেষ। সিম্পল কথা। এইটাই এভাবে ফ্রিয়নের সংকেত লেখে। এখন আমাকে বলো যে ভাইয়া তুমি কি এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? দরকার হলে তুমি বইয়ের সাথে একটু চেক করো, বইয়ের সাথে একটু চেক করো। লেটস সে তোমার বইয়ে দেওয়া আছে, CFC সংকেত টঙ্কেত দেওয়া আছে, আমরা একটু দেখি। 1 সেকেন্ড। এই যে দেখো, কই গেল এটা? হ্যাঁ, এই যে একটু ভালো করে তাকাও, এই যে দেখো, ভালো করে এদিকে আসো, এদিকে আসো, দেখো CFC11 মানে ফ্রিয়ন 11 যেটাকে বলতেছি, ফ্রিয়ন 11 CFCl3, দেখো তো মিলে কিনা? CFCl3, CFCl3। আবার ফ্রিয়ন 12 যেটা CF2Cl2, দেখো তো CF2Cl2 মিলে কিনা? CF2Cl2। এবার ফ্রিয়ন 113 তুমি একটু করো তো, বলো তো কত আসবে? ফ্রিয়ন 113 তুমি করবা, ফ্রিয়ন 113 তুমি করো। তুমি কি করবা? 113 সাথে 90 যোগ করবা, দেন স্ট্রাকচার নিজে বানাবা। বানাও, বলো কত আসে, বলো তাড়াতাড়ি, বলো। 113 সাথে 90 যোগ করে যা আসে ওইটা দিয়ে সংকেত বানাও, দেখি পারো কিনা। কত আসে দেখো। ওকে, কত আসছে দেখো, না পারলে করে দিই, আসো। তাহলে 03 তে 3, 9 আর 1 10 শূন্য হাতে রইল 1, 1 আর 1 2। তাহলে এবার আসো, এটা কত? CHF। এবার ভালো করে দেখো, কার্বন কয়টা আছে? 2টা আছে। H তো নাই। F কয়টা আছে? 3টা আছে। তাহলে ওরে 2টা F দাও, ওরে একটা F দাও, বাকিগুলোতে ক্লোরিন বসাই দাও। তাহলে কত আসে দেখো। এটা আমরা বলতে পারি এরকম CFCl2, CFCl2, CF2Cl। এটা হচ্ছে ফ্রিয়ন 113। এবার মিলায় দেখো, ফ্রিয়ন 113, এই যে দেখো CF2Cl, CFCl2,
CF2Cl CFCl2 মিলছে না মিলে নাই? এখন বলো ভাইয়া তুমি কি বুঝছো নাকি বুঝো নাই, তাড়াতাড়ি বলো। এখন কি তুমি সংকেত লিখতে পারবা? দেখো, অ্যাডমিশনে যতটুকু আসবে অতটুকু পড়বা, বইও হাজার যা মন চায় লেখা থাকুক, বইয়ে অনেক কিছুই লেখা থাকবে, সব কিছু কেন তোমার পড়তে হবে, তাই না? বলো, বলো, পারবো নাকি পারবো না বলো। বলো পারবো না পারবো না? এখন আশা করি পারবো। আশা করি পারবো এখন, রাইট? এগুলো পারা যাবে না বলো? আমার মনে হয় পারা যাবে, তাই না? তো এই যে দেখো, তাহলে এই যে দেখো ফ্রিয়নের যে সংকেতগুলো আছে, এই সংকেতগুলো কিন্তু তোমাকে জানতে হবে, বুঝছো? এ বাদে আর কোনো কিছু তোমার পড়ার দরকার নেই, এখান থেকে যেটা যেটা লাগবে সেটা আমি পড়াই দিব, টেনশন নাই। ওকে, আসো এরপর। এরপর কি এরপর ভাই কি লাগবে? এই যে এরপর কি লাগবে দেখাই দিচ্ছি, আসো এরপর কি লাগবে দেখি। এই যে দেখো ফ্রিয়ন প্রস্তুতি, এই দেখো ক্লোরোফ্লোরোকার্বন প্রস্তুতি লাগবে। প্রস্তুতির মধ্যে ফ্রিয়ন 11 প্রস্তুতি আসতে পারে, ফ্রিয়ন 12 প্রস্তুতি আসতে পারে। এটা কই আসছে এটাও দেখাই দিই, রুয়েট 5-6 আসছে, রুয়েট 5-6 আসছে। সো ফ্রিয়ন 11 ফ্রিয়ন 12 প্রস্তুতির একটু শিখে রাখো, কাজে দিবে। এটা রুয়েট 5-6 আসছে, মানে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা শিখে রাখবে। এ বাদে যারা ভার্সিটি ক্যান্ডিডেট বা যারা হচ্ছে ইন ফিউচার মেডিকেলের প্রিপারেশন নিবা, তাদের দরকার নাই। তাহলে কি লিখবা? ফ্রিয়ন 11 আর ফ্রিয়ন 12 প্রস্তুতি। ওকে, ফ্রিয়ন 11 প্রস্তুতি আর ফ্রিয়ন 12 প্রস্তুতি। ওকে, আসো 2CCl4 প্লাস 3HF, এটা মুখস্থ বিক্রিয়া। CFCl3 CF2Cl2 3HCl। দ্যাটস ইট। CFCl3 CF2Cl2 3HCl, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এনাফ। এরপর এখানে একটু লেখো CCl4 প্লাস 2HF, SbCl2 প্রভাবক, CCl2F2 আর 2HCl। ওকে, এই যে ফ্রিয়ন 11 আর ফ্রিয়ন 12 প্রস্তুতি, এইটা একবার রুয়েট 5-6 আসছে, মানে বহুত বছর আগে আসছে। যাও, তাও শুধুমাত্র কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবা ইন ফিউচার তারা শুধু শিখবা, এ বাদে কারো শেখার দরকার নেই। মানে সিএফসির প্রস্তুতি, ভাই তোমার আমি বারবার করে বলতেছি, এই জায়গার যে বাংলা পড়াগুলো এগুলো সব পড়ার প্রয়োজন নাই। এগুলা ঠিক যতটুকু লাগবে অতটুকু পড়বা, এ বাদে কোনো কিছু পড়বা না। সি, একটু তাড়াতাড়ি নোট করো, ফ্রিয়ন 12 আর 11, ফ্রিয়ন 11 আর 12। দেখো ফ্রিয়ন 12 মানে কি? CCl2F2, একটু আগে কি তুমি লিখছো না? CCl2F2, CCl2F2, এটা কি ফ্রিয়ন 12। আর ফ্রিয়ন 11 কত? ফ্রিয়ন 11 CFCl3, এই যে দেখো CFCl3, CFCl3, দ্যাটস ইট, শেষ। একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, নোট ডান, তাড়াতাড়ি বলো নোট ডান।
তাড়াতাড়ি। ডান বাবা, ডান। এইবার পরেরটা। এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের বিক্রিয়া। ভাই ট্রাস্ট মি, এটা একবার আসছে তার মানে কি তোমাকে শিখে যাইতে হবে। বুয়েট 15-16-তে আসছে, যেখানেই আসুক। তোমার বইয়ে অনেক বিক্রিয়া দেওয়া আছে, তোমার সব পড়ার দরকার নাই। তুমি শুধুমাত্র যেটা আসছে পরীক্ষায় ওইটাই শিখবা, যেটা পরীক্ষায় আসছে ওইটাই শিখবা। একটু ভালো করে দেখো, তাইলেই হবে। এখানে কি দেওয়া আছে? সিএফসি এর উপস্থিতিতে ওজনের ভাঙন প্রক্রিয়া। সিএফসি এর উপস্থিতিতে ওজনের ভাঙন প্রক্রিয়া, এটা কোন কোন জায়গায় আসতে পারে? এটা ভাইয়া ডিউ রিটেনেও আসতে পারে। ইউ নেভার নো। সো ডিউ রিটেনেও এটা আসতে পারে, বুয়েট 15-16তেও আসতে পারে। ঠিক আছে? সো তোমাকে এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। এই বিক্রিয়াগুলো একটু মুখস্থ বিক্রিয়া, আগেই বলে নিচ্ছি। এই বিক্রিয়াগুলো একটু মুখস্থ বিক্রিয়া। সো তোমাকে কি করতে হবে? একটু মুখস্থ করে পড়তে হবে। আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি একবার বুঝে যাও। মুখস্থ কিন্তু আমার রাখার কোনো প্রয়োজন নাই। আছে কেন? আমি কি পরীক্ষা দিব? না, পরীক্ষা কে দিবে? তুমি দিবা। আমার কাজ হচ্ছে তোমাকে বুঝাই দেওয়া, তুমি এটা মুখস্থ করবা। কেমনে মুখস্থ করে আয়ত্ত করবা তোমার ব্যাপার, বারবার লিখে 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 হয়ে যাবে। ভালো করে খেয়াল করো। দেখো এখানে কি দেওয়া আছে, এই দেখো একটু চিনো কিনা। CF Cl আর দুইটা H2 আছে, থাকতেই পারে, মানে কি এটা একটা ফ্রিয়ন, এটা একটা ফ্রিয়ন। ওকে, একটু ভালো করে তাকাইও। তুমি কিন্তু এইভাবেও চিন্তা করতে পারবা। কীরকম চিন্তা করতে পারবা? ভাই এটা কোন ফ্রিয়নটা? দেখো তো এখানে CHF আমরা তিনভাবে নাম্বারিং করছিলাম কিনা? হ্যাঁ। কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন আছে কয়টা বলো? ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন আছে একটা। 121। তাহলে 121 থেকে 90 বিয়োগ দাও, 121 থেকে 90 বিয়োগ দাও, তাইলেই বুঝবা। বুঝছো? 121 থেকে তুমি 90 বিয়োগ দিবা, তাহলে এখানে 1 9 আছে 12 3 হইলে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিয়ন 31 সোজা হিসাবে। এটা কি? ফ্রিয়ন 31। সেটা হচ্ছে ফ্রিয়ন 31 এর সংকেত হইতেই পারে। তো এই যে দেখো একটা ফ্রিয়ন, এই ফ্রিয়নটা ভেঙে যাচ্ছে। কিসে ভেঙে যাচ্ছে বলো? এই যে ইউভি লাইটের উপস্থিতিতে ভেঙে যাচ্ছে। ভেঙে কি তৈরি করবে? ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ফ্রি রেডিক্যাল কেমনে তৈরি করে? এই যে এই বন্ডটা কি হয়ে যাবে বলো? এই বন্ডটার দুইটা ইলেকট্রন আলাদা হয়ে যাবে। এই বন্ডটার দুইটা ইলেকট্রন আলাদা হয়ে যাবে। এখানে কার্বনের একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের একটা ইলেকট্রন আছে। এখানে কার্বনের একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রন, এরা আলাদা হয়ে গেল। দেখো এই যে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, শেষ কাজ। এবার ওজোন আইসা কি করবে? এই ওজোন আইসা এই ক্লোরিন ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? অক্সিজেন। ওজোন মানে কি বলো? ওজোন মানে 3টা ও, তাই না? 3টা ও, রাইট। ওজোন মানে 3টা ও। তো 3টা ও এর মধ্যে 2টা ও আলাদা হয়ে যাবে, 2টা ও আলাদা হয়ে গেল। তাহলে এই ওজনের ভিতরে কি, এই অক্সিজেনের ভিতরে কি আছে দেখো তো? এই অক্সিজেনের ভিতরে কি স্টিল 2 হাতের 2টা ইলেকট্রন আছে কি না? আছে। তাহলে O2 তো বাদ হয়ে গেল, O2 বাদ হয়ে গেল। তাহলে Cl এর সাথে Cl ফ্রি রেডিক্যালের সাথে যখন একটা বন্ডে থাকবে, তাহলে একটা বন্ড তৈরি করতে তো 2টা ইলেকট্রন লাগে। একটা বন্ড তৈরি করতে কয়টা ইলেকট্রন লাগে? 2টা ইলেকট্রন লাগে। তাহলে ClO একসাথে হয়ে গেল, আর এই যে অক্সিজেনের ফ্রি রেডিক্যালটা এখানে থাকে, ClO ফ্রি রেডিক্যাল। ফাইন। এবার কি হবে? এই অক্সিজেনের সাথে উৎপন্ন হওয়া অক্সিজেনের সাথে আবার Cl ফ্রি রেডিক্যাল আসবে। তাহলে এখান থেকে কি তৈরি হইলো? ClO ফ্রি রেডিক্যাল। এবার অক্সিজেনের সাথে যখন আবার Cl ফ্রি রেডিক্যাল আসে, দেখো অক্সিজেনের ভিতরে কি থাকে? এটার সাথে যখন আবার Cl ফ্রি রেডিক্যাল দিবে, তখন কি হবে? এই যে অক্সিজেন একটা ফ্রি রেডিক্যাল নিয়ে ক্লোরিনের সাথে আসবে, একটা ফ্রি রেডিক্যাল নিয়ে ক্লোরিনের সাথে আসবে, আর একটা অক্সিজেন ফ্রি রেডিক্যাল থেকে যাবে। একটা অক্সিজেন ফ্রি রেডিক্যাল থেকে গেল, আরেকটা এই যে ClO এর সাথে ফ্রি রেডিক্যাল মিলে ClO ফ্রি রেডিক্যাল তৈরি করবে, একটু আগের মতো, উপরেরটার মতো, একটু আগের মতো ClO ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ফাইন। এইবার এই অক্সিজেন ফ্রি রেডিক্যাল আর ClO ফ্রি রেডিক্যাল এরা একসাথে মিলে Cl ফ্রি রেডিক্যাল আর অক্সিজেন তৈরি করবে। দেন আবার ওজনের সাথে ClO ফ্রি রেডিক্যাল তৈরি করবে, এরকম ভাবে চলতে থাকবে। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই যে 3-4 লাইন বিদঘুটে 3-4 লাইন মুখস্থ করে লিখে দিয়ে আসা। তোমাকে যখন প্রশ্ন করবে CFC এর উপস্থিতিতে ওজনের ভাঙন প্রক্রিয়া ব্যাখ্যা করো, বিক্রিয়া সহ লিখে দিয়ে আসতে হবে। আমার কাজ আমি তোমারে বুঝাই দিতে পারবো যে ভাইয়া বন্ড ভাঙতেছে, ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হচ্ছে, ভেঙে দিচ্ছে, বন্ড তৈরি হচ্ছে আর ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, মানে নতুন ফ্রি রেডিক্যাল আইসা একটা বন্ড তৈরি করতেছে আর একটা ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস।
তোমাকে 3টা 4টা লাইন লিখে দিয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আমি আরেকটা বইয়ে পড়ছি, আরেকটা বইয়ে তো এরকম ভাবে দেওয়া আছে, দেওয়া থাকতেই পারে, এই যে আরেকটা বই এইভাবে দেওয়া থাকতে পারে। তোমার কাছে যেইটা সহজ মনে হয় তুমি ওইটা উল্লেখ করে দিয়ে আসবা, তোমার কাছে যেইটা সোজা মনে হবে তুমি ওইটা উল্লেখ করে দিয়ে আসবে। এই যে এই জায়গায় আরেকটা দেওয়া আছে, এই জায়গায় আরেকটা দেওয়া আছে, ঘুরে ফিরে সবই সেম। একটু আগে আমরা কি করছি, ফ্রিয়ন 31 নিয়ে কাজ করছি, এটা হচ্ছে ফ্রিয়ন 11 নিয়ে কাজ করা, CFCl3। তাহলে CFCl3 ভেঙে গেলে এই যে CFCl2 আর Cl রেডিক্যাল, কার্বন আর ক্লোরিন ভেঙে গেছে। আবার ভালো করে তাকাও, উপরের লাইনটা থেকে এখানে 2 নাম্বার লাইন না হলেও চলবে, এটা আরেকটা ফ্রিয়ন দেখানো হয়েছে, 2 নাম্বার লাইন বাদ দাও। এবার 3 নাম্বার লাইনে আসো, এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা কি ওজনের সাথে বিক্রিয়া করে এই যে ClO ফ্রি রেডিক্যাল আর অক্সিজেন তৈরি করবে, একটু আগে শিখাইছি। অক্সিজেন 2টা O ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, এবার ClO আর O মিলে কি করবে, Cl ফ্রি রেডিক্যাল আর অক্সিজেন তৈরি করবে। আবার ClO ফ্রি রেডিক্যাল ওজনের সাথে বিক্রিয়া করে Cl ফ্রি রেডিক্যাল অক্সিজেন তৈরি করবে। মানে তুমি বুঝতেই পারতেছো সেম বিক্রিয়া সেম লাইন আবার রিপিট হচ্ছে, তুমি যে কোনো একটা দিয়ে দেখাইলেই হবে, যে কোনো একটা দিয়ে দেখাইলেই হয়ে যাবে। তোমার এই যে এইটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, বুঝছো, এইটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। তুমি এই যে 1 নাম্বার লাইন, এই যে এই 4টা 5টা লাইন তোমাকে উল্লেখ করে দিয়ে আসতে হবে। যদি তোমাকে বলে CFC এর মাধ্যমে ওজন ভাঙন প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটা ডিউ রিটেনে আসবে, এটা অলরেডি বুয়েট রিটেনে আসছে, তুমি দেখছো। সো আমার কাজ হচ্ছে পড়াই দেওয়া, আর কিচ্ছু না। তুমি আমাকে বলো যে ভাইয়া একটু সুন্দর করে নোট করে আমাকে বলো, ভাইয়া নোট ডান, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলো ভাইয়া নোট ডান ফার্স্ট। কথা বইলো ভাইয়া, হ্যাঁ কথা বইলো। তাড়াতাড়ি। তাড়াতাড়ি।
ডান বাবা, ডান। এবার আসো পরেরটা। এরপর তোমার বইয়ে কি আছে দেখো, আমরা একটু বইয়ে ফেরত যাই আবার। ফার্স্ট, তোমরা ক্লাস করো না কেন ভাই? মানে তোমার পোলাপাইন কই? মানে পোলাপাইন কি হচ্ছে গিয়ে সব পরীক্ষা দিচ্ছে নাকি? আমি বুঝলাম না। পোলাপাইন তো অনেক বেশি পরিমাণ ক্লাস করে। আসো, এই যে এগুলো পড়ার দরকার নেই, এগুলো এখন পড়ো না, এগুলো কখন পড়বা? যখন হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য ভাইয়া পড়াবো, তখন এগুলোকে আলাদা করে পড়বা, আর কিচ্ছু না। ওকে, এই যেমন এই যে এই জায়গাতেও দেওয়া আছে দেখো, এই যে কিভাবে ওজন ভেঙে তৈরি হয়, এগুলা এগুলোর দরকার নেই, এগুলো পড়ো না, এগুলো পড়ার দরকার নেই। এইবার হচ্ছে এসিড বৃষ্টি ভাই, এসিড বৃষ্টি, এসিড বৃষ্টি ও তার প্রতিকার। এসিড বৃষ্টি ও তার প্রতিকার। এসিড বৃষ্টি থেকে প্রচুর প্রশ্ন আসে, আমরা জানি, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। স্বাভাবিক বৃষ্টির পানিতে কি থাকে? কার্বনিক অ্যাসিড থাকে। মানে এসিড বৃষ্টি ছাড়াও মানে বৃষ্টির পানিতে নর্মালি কোন অ্যাসিড থাকবে? কার্বনিক অ্যাসিড থাকবে। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হওয়ায় এটি কম পরিমাণে আয়নিত হয়ে থাকে, এবং বৃষ্টির পানিতে পিএইচ সবচেয়ে কম মান হতে পারে 5.61। তার মানে বৃষ্টির পানিটা কিন্তু এমনিতেই অ্যাসিডিক থাকে। এর ভিতরে যদি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এরা মিশে, তখন কি হয়ে যায়? এটা আরও কমে যায় পিএইচের মান। পিএইচের মান তখন আরও কমে যায়। তাহলে নর্মাল বৃষ্টিতে, অ্যাসিড বৃষ্টি না, নর্মাল বৃষ্টিতে পিএইচের মান কত থাকে? 4.6, 5.61। এটা অ্যাডমিশনে আসে, সেটা লিখে রাখো। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেইন। কি লিখবা? নর্মাল বৃষ্টির পানিতে, রেগুলার বৃষ্টির পানিতে আর কি। হ্যাঁ, রেগুলার বৃষ্টির পানির পিএইচ কত? 5.61। রেগুলার বৃষ্টির পানির পিএইচ কত হবে বলো? 5.61 হবে। এর একটু লিখে রাখো, এরপরে ভালো করে তাকাও, এগুলোর দরকার নাই। এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড পানি, এটা কিন্তু আমরা রক্তের বাফারের সময় পড়ছিলাম, মনে আছে কিনা? কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, অ্যান্ড এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে H+ আর বাইকার্বনেট আয়ন তৈরি করে। এবার আসো, বায়ুমণ্ডলে অধক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর কম হলেও এটা অ্যাসিড বৃষ্টি। মানে কি? যখন অ্যাসিড বাড়তে থাকবে তখন পিএইচ এর মান কি ওইটা থাকবে নাকি কমে যাবে? যদি অ্যাসিড প্রবেশ করতে থাকে তখন পিএইচ এর মান কি হয়ে যাবে? কমে যাবে। মানে H+ বাড়তে থাকা মানে কি? পিএইচ কমে যাওয়া। যখন পিএইচ এর মান কম হবে ওইটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি। এন্ড ভালো করে তাকাও, অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে মনুষ্য সৃষ্টি বায়ু দূষণ ক্রিয়া। অ্যাসিড বৃষ্টির মূলে 3 ধরনের অ্যাসিড আছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আর যা প্রাইমারি বায়ু দূষক সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড থেকে উৎপন্ন হয়। ক্লিয়ার? এবার আসো, অ্যাসিড বৃষ্টির পিএইচ কত হবে? 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকবে। তার মানে সুন্দর করে লেখো, অ্যাসিড বৃষ্টির পিএইচ এর রেঞ্জ কি? পানির রেঞ্জটা লিখে দিই, 3.5 থেকে 5.6 এর মধ্যে হবে। এটা হচ্ছে রেগুলার বৃষ্টির পানির পিএইচ কি হবে? 5.61। আর অ্যাসিড বৃষ্টি কি হবে? আরো কমে যাবে। কেন? কারণ অ্যাসিড বাড়তেছে। এবার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড কোনগুলা? সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড কোনগুলো? সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। এবার আমাকে একটু বলো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অক্সাইড কোনগুলা? এখানে কোনটা কোনটা দিছে? সালফার ডাইঅক্সাইড দিছে, শুধু সালফার ডাইঅক্সাইডের সাথে সালফার ট্রাইঅক্সাইডও লিখে রাখো। NOx, NOx দেওয়ার অর্থ কি? NOx দেওয়ার অর্থ হচ্ছে ভাই, নাইট্রোজেনের তো 5টা অক্সাইড আছে। কয়টা অক্সাইড আছে? 5টা অক্সাইড আছে। NO হইতে পারে, N2O হতে পারে, N2O3, N2O5 ওইগুলোও হতে পারে। আপাতত NOx দেওয়া মানে কি? NO2, N2O5, এই যে এরা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অক্সাইড।
এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অক্সাইড। ভালো করে তাকাও, এইটা শুধুমাত্র সেকেন্ডারি অক্সাইড। এটা কি সেকেন্ডারি অক্সাইড, সরি সেকেন্ডারি বায়ু দূষক। এই যে এই জায়গার যেগুলো আছে, এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার এই যে এরা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক, এরা সেকেন্ডারি, এরা সেকেন্ডারি। বাকিগুলো হচ্ছে প্রাইমারি কিন্তু, হ্যাঁ প্রাইমারি। তো ওরা প্রাইমারিটা দিয়ে দিছে, সালফার ডাইঅক্সাইড দিছে, নাইট্রিক অক্সাইড দিছে আর কি। তো নাইট্রিক অক্সাইড ডিরেক্ট না বলে NOx বলছে। NOx বলা মানে কি, নাইট্রোজেনের অক্সাইড। NOx এই কথাটা বলার অর্থ কি, নাইট্রোজেনের অক্সাইড। NOx এই কথাটা বলার অর্থ কি, নাইট্রোজেনের অক্সাইড। NOx মানে নাইট্রোজেনের অক্সাইড। ওকে, এবার আসো, এটা একটু সুন্দর করে নোট করো ভাইয়া, তাড়াতাড়ি নোট করো, সুন্দর করে, সুন্দর করে নোট করবা। এগুলো হচ্ছে সেকেন্ডারি, আর এগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে প্রাইমারি। সালফার ডাইঅক্সাইড প্রাইমারি, এগুলো হচ্ছে প্রাইমারি। N2O এর কথা বলা নাই বইয়ে, বাট NO হচ্ছে বলা আছে, প্রাইমারিতে বলা আছে। N2O প্রাইমারি বলা নাই, এটা প্রাইমারি বলা আছে, এটা প্রাইমারি। একটু সুন্দর করে নোট করো তাড়াতাড়ি। ভাইয়া পড়ায় এত মজা পাইতে হবে, তোমরা যদি না থাকো তো কেমনে মজা পাবো? তাড়াতাড়ি। ডান বাবা, ডান আশা করি। এবার আসো, ভালো করে তাকাও। এই যে দেখো, এই বিক্রিয়া তোমরা হয়তো ছোটবেলা থেকে দেখছো, না দেখলেও কোনো সমস্যা নেই, বাট বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে, একদম ফুললি মুখস্থ রাখতে হবে। আসো দেখো, পানি সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলে সালফিউরাস অ্যাসিড তৈরি হবে। এই সালফিউরাস অ্যাসিড যখন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সালফিউরিক অ্যাসিড আর পানি তৈরি হবে। এইটা তোমাকে মাস্ট জানতে হবে। এখন এখন তোমারে বললাম অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া লেখো, তুমি লিখতে পারলা না, এটা তো সমস্যা। অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া লিখতে বললাম, তুমি লিখতে পারলা না, সমস্যা। সো অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো সুন্দর করে লিখে ফেলতে হবে। আসো তাহলে, সালফার ডাইঅক্সাইড পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে, সালফিউরাস অ্যাসিড তৈরি করবে। আর সালফিউরাস অ্যাসিড যখন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, H2SO4 আর পানি তৈরি হবে। এটা অ্যাক্সিড বিক্রিয়া, মানে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া। আর
এই জায়গায় নাইট্রিক অ্যাসিডটা দেওয়া আছে, এই দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করলে N2O5 আর অক্সিজেন তৈরি হবে, N2O5 পানির সাথে বিক্রিয়া করলে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আসো আমরা এইটা একটু লিখে ফেলি। সমতা করে ফেলো, সমতা করে ফেলো, উপরে সমতা করা আছে, রাইট? শেষ। এটা হচ্ছে বিক্রিয়া। যদিও এখানে অ্যাডমিশনে আমি আরও কিছু বিক্রিয়া অ্যাড করে দিই, সেটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণে অ্যাসিড বৃষ্টি, দরকার পড়বে না আপাতত। তাহলে এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। এটা দেখবা, এটা অলরেডি কিন্তু ঢাকা ভার্সিটির রিটেনে আসছে একবার, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া, সুপার ইম্পর্টেন্ট। অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া সুপার ইম্পর্টেন্ট, বুঝছো? সুপার ইম্পর্টেন্ট। সো এগুলো তোমার পড়ে যাইতে হবে, এগুলো না পড়ে কিন্তু যাওয়া যাবে না। তুমি কি বুঝতে পারতেছো? এগুলো না পড়ে যাওয়া যাবে না। ক্ষতিকর এই যে প্রভাব টভাব এগুলো পড়ার দরকার নেই, এগুলা থেকে প্রশ্ন আসবে না। এখানে একটা কথাবার্তা বলা আছে, এক সেকেন্ড। এই যে উৎপন্ন সবল অ্যাসিড, আচ্ছা এগুলোর দরকার নেই আপাতত, এগুলো মুখস্থ রাখতে পারবা না, প্রয়োজন নেই, এগুলোর দরকার নেই। প্রতিকার এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া সুপার ইম্পর্টেন্ট। এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া পর্যন্ত পড়াবো আজকে। এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া পড়াইলেই দেখবা মোটামুটি তোমার কাজ শেষ। এরপরে আসলে আমাদের কি শুরু হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, ওইটা একটু দেখাই দিই। এই যে অ্যাসিড বেসেরিক জিনিসপত্র, এগুলো আমরা ফার্স্ট পেপারে পড়ছি, সমস্যা নেই। ওকে, এই যে এইবার এই জায়গাটার বিক্রিয়াগুলো তোমার পড়তে হবে। আমার কাজ হচ্ছে তোমাকে এগুলো বুঝাই দেওয়া, আমি তোমাকে বুঝাই দিব। এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া অলরেডি অ্যাডমিশন টেস্টে একবার আসছে, সো এগুলো অ্যাডমিশন টেস্টে আসতে পারে। এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যারা প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য ইম্পর্টেন্ট, এ বাদে পড়তে হবে না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা, তাদের জন্য লাগবে, এ বাদে লাগবে না। আসো একটু পড়াই দিই, ভালো করে তাকাও। শিল্প কারখানার চিমনি দিয়ে নির্গত সালফার ডাই অক্সাইড মিশ্রিত ফ্লু গ্যাসকে চুনা পাথর বা চুনের গুঁড়ার পানির মিশ্রণে চালনা করা হয়, এতে সালফার ডাই অক্সাইড শোষিত হয়। এটাকে আমরা বলি ডিসালফারাইজেশন। দেখো, একে বলা হয় ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এই যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, যেহেতু এটা একটা প্ল্যান্টে হয় তাই এটাকে আমরা বলি এফজিডি প্ল্যান্ট, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ফ্লু গ্যাস মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, মানে সালফারের যে অক্সাইডগুলো, এগুলোকে বলা হয় ফ্লু গ্যাস। আর এইখান থেকে সালফারকে আমরা রিমুভ করব, তাই এটাকে আমরা বলবো ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, ডিসালফারাইজেশন, এফজিডি প্ল্যান্ট। ওকে, এই ফ্লু গ্যাস ডিসালফারেশন কিভাবে করা হয়? এই যে চুনের পানি দিয়ে বা হচ্ছে চুনের পাথর দিয়ে এফজিডি প্ল্যান্টে সালফার ডাইঅক্সাইড গ্যাসকে রূপান্তরিত করে জিপসামে পরিণত করা হয়, অথবা সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। মানে এই যে সালফারটা যে তুমি সরাই ফেলতেছো, এই সালফারটা সরাইয়া তুমি কি বানাবা? জিপসাম বানাবা অথবা সালফিউরিক অ্যাসিড বানাবা। এই এফজিডি প্ল্যান্টে জিপসাম ড্রাইওয়াল তৈরিতে ব্যবহৃত হয়, এটা একবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছিল খুব সম্ভবত। এবার আসো বিক্রিয়াটা দেখো। এই যে দেখো চুনের পাথর, ক্যালসিয়াম কার্বোনেট মানে চুনের পাথর, ক্যালসিয়াম কার্বোনেটের ভিতরে যদি সালফার ডাইঅক্সাইড দাও, ও ক্যালসিয়াম সালফাইড হিসেবে থাকবে, CaSO3 তৈরি করবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এই ক্যালসিয়াম সালফাইড অক্সিজেন আর পানির সাথে মিলে জিপসাম তৈরি করবে। এই যে এটা হচ্ছে জিপসাম, এই যে এটা হচ্ছে জিপসাম। ক্লিয়ার? অথবা এবার আসো, আবার মিথেন দ্বারা সালফার ডাইঅক্সাইডকে তুমি বিজারিত করতে পারো। মানে দেখো, এফজিডি প্ল্যান্টে অলওয়েজ যে চুনের পাথর দিয়ে তুমি সালফারকে রিমুভ করবে এরকম না, তুমি চাইলে মিথেন দিয়েও করতে পারবা। মিথেন যদি সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, এখানে H2S গ্যাস তৈরি হয়। এই তারপরে H2S গ্যাস এবং H2S গ্যাস ও সালফার ডাইঅক্সাইডের মিশ্রণকে FeO2 দ্বারা বিজারিত করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা যায়। মানে এই যে দেখো, Fe2O3 এই জায়গায় দেওয়া আছে না? দেওয়া থাকবে, এই জায়গায় ওই বিক্রিয়া দেওয়া নাই। আচ্ছা, না দেওয়া থাকলে না দেওয়া থাকলে নাই। তোমাকে এই দুইটা লাইন মনে রাখতে হবে। তাহলে এফজিডি প্ল্যান্টের, তোমাকে যদি আমি বলি বিক্রিয়া, এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া, এটা শুধুমাত্র কাদের জন্য লাগবে বলো? ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য লাগবে এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া। তাহলে ফার্স্টে কি করবা? ক্যালসিয়াম কার্বোনেটের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া দিবা, এখান থেকে ক্যালসিয়াম SO3 তৈরি হবে, সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওকে, এরপর এই ক্যালসিয়াম সালফেট অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করবে।
CaSO4, এটা হচ্ছে জিপসাম। এটা কি হিসেবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে FGD প্ল্যান্টে উৎপন্ন জিপসাম ড্রাইওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। তোমাকে এতটুকু জানতে হবে, আর কিছু না। এটা পরীক্ষায় আসে। তাহলে তোমাকে যদি বলা হয় ভাই FGD প্ল্যান্টের বিক্রিয়া লেখো, তুমি এতটুকু উল্লেখ করে দিয়ে আসবা। তোমাকে যদি বলে FGD প্ল্যান্টের বিক্রিয়া লেখো, তোমার এতটুকু উল্লেখ করে দিয়ে আসতে হবে। আর মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় বলবে জিপসামে কি কাজে ব্যবহার করা হয়? ড্রাইওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। দ্যাটস অল। ওকে, এরপরে আসো। আচ্ছা, এই জায়গার দুইটা বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়া একটু দেখে রাখো, দরকার পড়ে না এত। অটোমোবাইল ইঞ্জিনের নির্গত বায়ু দূষককে V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা বিজারিত করে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, পানি, অক্সিজেন গ্যাস তৈরি করা হয়। এগুলোর দরকার পড়বে না এত, এগুলো এত লাগে না। এখন মেইন কথা বুঝো, মেইন কথা হচ্ছে তোমরা উপস্থিত থাইকো ক্লাসে, নাইলে কিন্তু পড়ায়া মজা নাই। যেমন আমি আরও পড়াইতাম, বাট মেবি সবাই পরীক্ষা দিচ্ছে, এই জন্য উপস্থিত নাই। উপস্থিত না থাকলে কিন্তু বাবা ক্লাস করায় মজা নাই, বুঝছো কি না? উপস্থিত থাকতে হবে। যেমন এই যে এরপরে আমাদের কাজ শেষ, এরপরে আমাদের এরপরে আর দেখবা আমাদের অনেক কিছু পড়তে হবে না। কোনটা পড়তে হবে না? এই যে যেমন এই যে ব্রনস্টেড লাউরির এসিড ক্ষারক মতবাদ, এগুলো অলরেডি আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি, রাসায়নিক পরিবর্তনে পড়ছি। সো এগুলো আমাদের প্রয়োজন নাই, এই যে এগুলোর প্রয়োজন নাই। এই যে লুইস তত্ত্ব, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। সো এগুলো নিয়ে আমাদের পেরেশানি নেই। এরপরে আমাদের পরের দিন স্টার্ট করতে হবে এই জায়গা থেকে, মিঠা পানির উৎস ও গুরুত্ব। এই জায়গা থেকে আমরা পড়ালেখা স্টার্ট করব। এই জায়গা থেকে আমরা পরের দিন বিওডি সিওডির ম্যাথও করাই দিব, বুঝছো? বিওডি সিওডির ম্যাথও করাই দিব। এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট পড়ালেখা আছে। পরের দিন এই জায়গা থেকে আমরা পড়ব, মানে অনেকগুলো পড়ালেখাই আছে এখানে। ওকে, সো পরের দিন বিওডি সিওডির ম্যাথ করতে হবে, ভালো ভালো কিছু থিওরি আছে ওইগুলো শেষ করতে হবে, ভ্যালুগত কিছু চার্ট আছে ওই চার্টগুলো পড়তে হবে। এগুলো পড়াবো, অ্যান্ড আমি এক্সপেক্ট করব তোমরা যাতে সবাই ক্লাসে উপস্থিত থাকো। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।